আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত প্রিয় আরবি শিক্ষার্থী ভাই-বোন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া যে আদ-দুরুসুল আরাবিয়্যা ওয়াল কাওয়াইদ এই কিতাবের ৫ম শ্রেণীর এটাতে আমরা আছি এখন। তো আমরা ফেইলের প্রকারগুলো শেষ করেছি। আমরা ১ম এ কালিমা নিয়েছি। কালিমা কত প্রকার? কালিমা ৩ প্রকার এসএম, এসএম, ফেইল, তারপরে হরফ। তার মধ্যে আমরা ফেইল নিয়ে শুরু করেছি। আমাদের ফেইলের আবার কয়টা প্রকার ছিল? ৪ টি প্রকার। একটা হচ্ছে মাদি, মুদারে', আমর। ঠিক আছে? আরেকটা নাহি। ওকে। এই মাদি কি জিনিস? অতীতকালীন ক্রিয়া। এটার ভিতরে কি আছে? মুসবাত, মানফি আছে। হ্যাঁ? মারুফ, মাজহুল আছে। এগুলো আমরা সব আলোচনা করেছি। মুদারে', নাহি, আমর, নাহিতে কি আছে? এখন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, ১ম এ আমরা বিষয়টার নাম বলি, এরপরে এটা কেন এই নামকরণ করা হয়েছে এবং এটার বিস্তারিত উদাহরণ সহ আমি আপনাদেরকে আমার ভাষায় ১ম এ বুঝানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ এরপরে আমরা বইতে গিয়ে, বইতে যেভাবে আছে সেভাবে আমরা আগের মতো প্র্যাকটিস করে আপনাদেরকে পরীক্ষার মতো করে পড়ার উপযোগী করে দেব। তবে কথা হচ্ছে আমরা অনেক সময় বেশিরভাগই কি করি? মুখস্থ করি, বই থেকে মুখস্থ। তখন হয় কি? আমরা জিনিসগুলা পরবর্তীতে বুঝি না। আর এই গ্রামার জিনিসটা যেই কোনো ভাষার হোক, ইংরেজি গ্রামার হোক, আর বাংলা ব্যাকরণ হোক, আর আরবি ২য় পত্র আরবি গ্রামার হোক, কওয়াইদুল আরবিয়া হোক, এই সবকিছু মূলত অঙ্কের মতো। মানে এখানে আপনার কিছু নিয়ম আছে, যে নিয়মটা আপনাকে মনে না রাখলে আপনি সারা জীবন এটা মুখস্থ করলেও আপনার কাজ হবে না। আপনাকে কিছু জিনিস বুঝতে হবে, কিছু জিনিস মাস্ট মুখস্থ করতে হবে। সবকিছু মিলিয়ে আপনাকে কি যেকোনো ব্যাকরণ শিখতে হবে। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে আল আসমাউল মুশতাক্কাহ। আল আসমাউল মুশতাক্কাহ। এখন কথা হচ্ছে আমরা পড়েছি ফেইল। ফেইল এর সাথে আসমা মানে হচ্ছে এসএম। এসএম এর কি সম্পর্ক? আর মুশতাক্কা মানে কি? এই ২ টা আমি এখন কথা বলব। ১ম কথা বলব, মুশতাক্কা মানে হচ্ছে বের হওয়া। কোনো কিছু থেকে বের হওয়া। হ্যাঁ? মানে কোনো উৎস থেকে নেওয়া। হ্যাঁ? কোনো উৎস থেকে নেওয়া হয়েছে, এটাকে এমন জিনিসকে মুশতাক বলা হয়। তার মানে কি? তার মানে হচ্ছে এই, আসমা মানে এসএম। এই এসএম গুলা কোনো একটা ফেইল থেকে বের হয়। ফেইল থেকে নেওয়া হয়। সেজন্য এটাকে আসমাউল মুশতাক্কা বলা হয়। খুব সহজে মনে রাখেন যে এমন সব নাম, এমন সব এসএম যেগুলো কোনো কাজ থেকে তৈরি হয়। সেটাকে কি বলা হয়? আসমাউল মুশতাক্কা বলা হয়। তো এখন আপনার কাছে যদি এখনো যদি জিনিসটা ওয়াদেহ না হয়, ওয়াদেহ মানে হচ্ছে আপনার কাছে যদি এখনো জিনিসটা পরিষ্কার না হয়, তাহলে আমি আপনার জন্য এই যে উদাহরণের মাধ্যমে আমরা খুব সহজে এখন জিনিসটা বুঝে যাব। যেমন এই আসমা মানে কি? এসএম। এসএম মানে কি? এই যে নাম জাতীয় বিষয়, হ্যাঁ? মানে যেটার মধ্যে কি থাকে না? কাল থাকে না। আর মুশতাক্কা মানে হচ্ছে ওই যে বলছিলাম যে এটা থেকে কি হয়? বের হয়। হ্যাঁ? যেটা থেকে তৈরি হয়, যে উৎস থেকে নেওয়া হয়, সেটাকে মুশতাক্কা বলা হয়। এখন কিভাবে উদাহরণ, যেমন এই আরেকটা বিষয়। যেমন এখানে যদি আমি লিখি যে কাতাবা, কাতাবা, হ্যাঁ? এই কাতাবাটা, আচ্ছা কাতাবা একটু এদিকে লিখি। এইওয়াহ! তাহলে আপনাদেরকে খুব সহজে বুঝাতে আমার জন্য সহজ হবে। কাতাবা, এটা হচ্ছে ফেইল। এটা কি? এটা ফেইল। এবং এটা ফেইলে মাদি, তাই না? যে সে লিখেছিল, সে লিখেছে, সে লিখেছে। এখন এই যে এই সে লিখেছে, এখানের ভিতরে কি আছে? সে মানে কি? যে কাজটি করেছে। সে কে? সে হচ্ছে কর্তা। সে কি? সে হচ্ছে কর্তা। এখন কর্তা, কর্তাকে আরবিতে বলা হয় কি? ফাইলুন। কর্তাকে আরবিতে কি বলা হয়? ফাইল। মানে যে কাজটি করেছে তাকে কি বলা হয়? ফাইল বলা হয়। এখন দেখেন এই কর্তাটা কোত্থেকে আসছে? এই ফেইলটা থেকে আসছে, তাই না? ফেইলের ভিতরেই তো আছে কর্তাটা। আমি যদি বলি যে আমি লিখেছি, মানে লিখেছি। তার মানে আমি লিখেছি। তো আমি এটার ভিতরে মানে ইনক্লুড আছি না? আমি তো ভিতরেই আছি। মানে আমি লিখেছি। মানে কি? মানে আমি এটার ভিতরে আছি। এখন আমি যদি আমাকে বের করি, আমি যদি আমাকে বের করি, হ্যাঁ? তাহলে আমি কি? কর্তা। তার মানে আমি কাজটি করেছি, আমি লিখেছি। যেই কাজটি করে তাকে বলা হয় কর্তা। আর এই কর্তাটা কোত্থেকে বের হইছে? ফেইল থেকে বের হইছে।
এইজন্য এটাকে মুশতাক বলা হয়। ফেইল থেকে যে জিনিসটা বের হয় সেজন্য এটাকে মুশতাক বলা হয়। আর যখন এটা ফেইল থেকে বের হইছে তখন এটা ইসিম এর প্রকার হয়ে গেছে। কার প্রকার? ইসিম এর প্রকার হয়ে গেছে। এইজন্য এটাকে আসমা বলা হয়। আমি আশা করি বুঝাতে পেরেছি। এখন আসেন এই যে ফেইল কাতাবা, কাতাবা মানে সে লিখলো। এটা থেকে আর কি বের হইতে পারে? এটা থেকে বের হইতে পারে যে ধরেন আমি যে লিখছি, লিখাটা তো এমনি, এমনি হয় নাই। আমি তো খাতায় লিখছি। কোন কিছু একটাতে লিখছি না? তো আমার কাজটা যেখানে যাই পড়বে, মানে আমি যেটার উপরে লিখছি, সেটার নাম হচ্ছে মাফউল। সেটার নাম হচ্ছে আর বাংলাতে বলা হয় কর্ম। মানে যেখানে যার উপরে কাজটি পড়ে সে হচ্ছে কি মাফউল। সে হচ্ছে কি মাফউল। দেখেন ফেইল এর থেকেই এই মাফউলটা বের হইছে। আমি যে লিখছি, লিখাটা তো কোন একটা জায়গায় যেয়ে পড়ছে, তাই না? মানে খাতায় তো আমি লিখছি। আমি তো আর এমনিতেই মানে আন্দাজে কোথায় লিখব? তো যেখানে লিখছি সেটা হচ্ছে কর্ম। মানে যার উপরে কাজটা যায় পড়ে সেটা হচ্ছে কি কর্ম। আর সেটাকে বলা হয় কি মাফউল। আচ্ছা, মানে যা লিখা হইছে আরকি। যা লিখা হয়েছে সেটা হচ্ছে কি এই কাজটা যার উপরে হয়েছে সেটা হচ্ছে কর্ম বা মাফউল। আচ্ছা। তারপরে এই ফাইল থেকে আর কি বের হইতে পারে? আর বের হইতে পারে যে যেমন কাতাবা মানে হচ্ছে সে কাজটি করেছে। এটার ভিতরে কি আছে? কাল আছে, কাল। মানে গতকালকে করেছে, একটু আগে করেছে। কিন্তু আমি যদি বলি যে কিতাবাতু, কিতাবাতু যদি বলি তার মানে এটার অর্থ হয় শুধু লেখা। এখন এই লেখার ভিতরে কোনো কাল আছে? কোনো কাল নাই। এটাকে বলা হয় মাজদার। এটাকে কি বলা হয়? মাজদার বলা হয়। মানে এই যে সে লিখলো, এই সে লিখলো এটা কোত্থেকে আসছে? লেখা থেকে আসছে না? এই যে লেখা। এই লেখাটা, এই যে লেখা, এই লেখা শব্দ থেকেই তো আসছে সে লিখছে, তাই না? তার মানে এই লেখাটা হচ্ছে এটাকে আরবিতে বলা হয় মাজদার। এটা হলো মূল রুট। মানে মূল একেবারে যেখান থেকে ইয়াটা আসছে মানে এই কাতাবাটা আসছে সেটাই হচ্ছে মাজদার সেটাকে এটা হচ্ছে এইরকম ভাবে ফেইল থেকে এই প্রকারটাও কি বের হইতে পারে। বের হয়। বের হইতে পারে না, বের হয়। তাহলে দেখেন এই ফেইলটা থেকে আমি কালার চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই ফেইলটা থেকে কি বের হলো? আমাদের কর্তা বের হলো। কর্তা মানে ফাইল। আমাদের কর্ম বের হলো। কর্ম মানে কি মাফউল। আমাদের এই, এই যে কাজটা যে মেইন কাজ সেটা বের হলো সেটা হচ্ছে কি মাসদার। এখন এই ফেইল থেকে আরো কিছু বের হইতে পারে। সেটা কি? সেটা হচ্ছে এই ফেইলটা এই যে সময়ের মধ্যে হয়েছে, হ্যাঁ? কোন একটা কোন একটা স্থানে হয়েছে, কোন একটা সময়ে হয়েছে, তাই না? এটাকে বলা হয় জামান, জামান ওয়া মাকান। এখন আপনার কাছে হিবিজিবি লাগতে পারে যে এত কিছু কি বলতেছে না বলতেছে। কোন টেনশন নাই। এটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে যে মানে সংক্ষেপে মানে সামারিটা বলতেছি। আমরা বইতে আরো বিস্তারিত এই যে ফাইল কি জিনিস এটার পরিচয় পড়বো, এটা কিভাবে গঠন করতে হয় সেটা পড়বো, এটার সিগা পড়বো, তেমনিভাবে মাফউল পড়বো, মাজদার পড়বো, জামান মাকান সবই পড়বো। এখন আমি জাস্ট আপনাদেরকে মানে সহজে জিনিসটার একটা আপনাদেরকে মাথায় ঢুকাচ্ছি যে আসলে আসমাউল মাশতাক কি? হ্যাঁ? মুশতাকটা এটা কি? এটা হচ্ছে এই যে দেখেন ফাইল থেকে যেটা বের হয়, বের হইছে কি? ফাইল বের হইছে, কর্তা, কাতাবা। কাতাবার মধ্যে যে আচ্ছা যাক এটা তো বারবার বলছি। এখন আমরা সামনে আগাই যাই। এগুলো আবার বললে আরো দেরি হবে। আচ্ছা। এরপরে এই কাজটা আমি যে লিখলাম, কি দ্বারা লিখলাম? লেখা কি আমি এমনি, এমনি লিখে ফেলছি? কোন কিছু একটা দ্বারা লিখছি না? তো সেটা হচ্ছে কি কলম। তো কলম না? কলমটাকে এটা হচ্ছে একটা যন্ত্র, তাই না? এটাকে বলা হয় আলা। এটাকে কি বলা হয়? আলা। এরপরে আমি যদি অনেক বেশি লিখি, হ্যাঁ? ধরেন আমি মানে মানে আমি একজন লেখক, হ্যাঁ? আমি কি করি অনেক লিখি। তাহলে এটাকে বলা হয় আমার এই লেখাটা আমার একটা গুণ। এটাকে বলা হয় সিফাতুন মুবালাগা। হ্যাঁ? আচ্ছা। আবার আমার লেখা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। মানে আমার লেখাটা আপনি খুব পছন্দ করেন। যদিও আমার লেখা সুন্দর নাই। উদাহরণের জন্য বলতেছি আরকি। তো এটাকে যদি আমরা বলতে হয় তাহলে আমি বলব কি আপনি সবচেয়ে তুমি সুন্দর লেখো। তাহলে কিভাবে বলব? তাহলে এই যে দেখেন লেখা থেকেই তো আসতেছে কি যে সবচেয়ে সুন্দর তুমি লেখো। তো এটার জন্য ব্যবহার হয় তাফদিল। এটার জন্য কি ব্যবহার হয়? এটা তাফদিল। এই যে দেখেন এখন কথা হচ্ছে যে ছোট করি। আসমা মানে এসএম, মোশতাক্কা মানে হচ্ছে মানে যেগুলো বের হয়েছে, বের হওয়া এসএম সমূহ। হ্যাঁ?
তো এই যে কোত্থেকে বের হইছে? ফেইল থেকে। ফেইল থেকে ফাইল বের হলো, মাফউল বের হলো, মাসদার বের হলো, জামান মাকান বের হলো, ইসমে আলা বের হলো, তাফদিল বের হলো, সিফাতে মুসাব্বাহ বের হলো। তার মানে আসমাউল মুস্তাক্কার এই সবগুলো হচ্ছে প্রকার। এখন আমরা বহিতে এই সবগুলো প্রকারের আরো বিস্তারিত পরিচয়, গঠন প্রণালী, সিগা সবকিছু সম্পর্কে জানবো। তো যারা আগে মোটামুটি পড়ছেন তাদের জন্য এই যে এটা বুঝাইছি না, এটা এতটা সহজ হইছে আমার বিশ্বাস। আ আর যারা মানে একদম নতুন তাদের কাছে মনে হবে যে এত হিবিজিবি কেন? তো তারা আসেন আমরা বইতে চলে যাই। তাহলে সেখানে আমরা আরো বিস্তারিত পড়তে পারবো। কোথায় ছিলাম? এই তো। আচ্ছা। এই যে এখন আমরা একদম শুরু থেকে আবার এখানে পড়বো। কোন টেনশন নাই। আপনি যদি সেখানে না বুঝেন এখানে বুঝবেন। হ্যাঁ, আমি আশা করি নতুনরা একটু কষ্ট হবে। আর পুরাতনরা অবশ্যই বুঝেছেন। ওকে। এই যে আসমাউল মুশতাক্কা এটা আমি আপনাদেরকে বুঝিয়েছি। এটাতে আর কোন ইয়ে নাই। এই যে ফেইল হতে গঠিত এসএম সমূহ দেখছেন? এগুলা আমি বুঝাইছি। এই যে আলিমুন এখন এইটাও আপনাদেরকে এগুলা বললে এখন বুঝবেন না। এগুলা আমি বলে ফেলছি মোটামুটি। এখন আমরা এখান থেকে মুখস্থ করবেন যে আসমাউল মুশতাক্কা কত প্রকার? ৫ প্রকার। এটা একটু মতানৈক্য আছে। তো এখানে আমরা যেহেতু বই হিসেবে পড়ি আর এই ক্লাসগুলো যেহেতু ৫ম শ্রেণীর ছাত্রদের জন্য নির্দিষ্ট, সেহেতু আমরা এখানে যেভাবে আছে সেভাবেই পড়বো। কোন আ চিন্তা নাই। তাহলে আসমাউল মুশতাক্কা কত প্রকার? ৫ প্রকার। এবার আপনি ৫ প্রকার মানে চোখ বন্ধ করে মুখস্থ করেন ১ম এ। ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল যরফ, ইসমুল আলা, ইসমুল তাফদীল, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল যরফ, ইসমুল আলা, ইসমুল তাফদীল। আচ্ছা, আরেকটা কথা আমি বলি নাই যেমন কাতাবা, কাতাবা থেকে যে বের হলো ফাইল, হ্যাঁ? তারপরে মাফউল। এই যে ফাইল মানে কি? এটাকে যদি এই কাতাবাতে রূপ দেই তাহলে হয় কাতিবুন। কাতিবুন মানে হচ্ছে লেখক, হ্যাঁ? এখন দেখেন লেখক এই শব্দটা যদি আমি বাংলাতে লিখি, আমি যদি বাংলাতে লিখি যে লেখক, এখন এটার মধ্যে কি আপনার মনে প্রশ্ন জাগে যে লেখক এটা হয় সকালে লিখছে, না হয় কালকে লিখছে, পরশু এরকম কোনো কিছু মনে জাগে? জাগে না। কারণ এরকম কোনো কিছু নাই সেজন্যই জাগে না। এইজন্যই এগুলোকে এসএম বলা হয়। ফেইল থেকে বের হইছে কিন্তু এগুলোর ভিতরে কাল নাই। লেখক, লিখিত যদি আমি বলি যে লিখিত, লিখিত মানে কি? কোন এক জায়গায় মানে আমি খাতায় লিখছি। হ্যাঁ, তো লিখিত এটার ভিতরে কি আছে যে কালকে লিখবো, পরশু লিখা হইছে, পরশু লিখা হবে বা একটু আগে লিখা হইছে। এই ধরনের কোন কাল মাথায় আসে? আসে না। এইজন্য এই ফেইল থেকে বের হইছে কিন্তু এটার ভিতরে কোন কাল নাই। এজন্য এগুলোকে কি বলা হয়? আসমা বলা হয়। আর মুস্তাক্কা কেন বলা হয়? কারণ এগুলো ফেইল থেকে বের হয়েছে। এই জিনিসটা সেখানে বলি নাই। আরেকটু ক্লিয়ার হলো আশা করি। এবার এগুলো মুখস্থ। ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল যরফ, ইসমুল আলা, ইসমুত তাফদীল, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল যরফ, ইসমুল আলা, ইসমুত তাফদীল। এটা মুখস্থ হয়ে গেছে। এখন আসেন আমরা একটা, একটা করে সবগুলোর পরিচয় আবার জানি, আবার বুঝি এবং এগুলো আমরা সিগাগুলো পড়ব। ওকে। ১ম এ পরিচয় ইসমুল ফাইলের পরিচয় কি? ফাইল মানে কি? ফেইল থেকে গঠিত যে ইসিম দ্বারা ফেইল ক্রিয়া সম্পাদনকারীকে বোঝায়। ওই যে আমি কি বলছি যে কাজটি করে তাকে কি বলা হয়? ইসমুল ফাইল বলা হয়। ব্যাস। যেমন এই দরিবুন প্রহারকারী, নাসিরুন সাহায্যকারী, কতিলুন হত্যাকারী। মানে এই যে হত্যাকারী, হত্যা দিয়ে বুঝাইলে আপনি বুঝবেন। ধরেন একজন লোককে হত্যা করা হয়েছে। যেই লোকে হত্যা করেছে সে হচ্ছে কি? ফাইল, সে হচ্ছে কর্তা, সে কাজটি করেছে। সে হচ্ছে কি? ফাইল। তাকে কি বলা হয়? ফাইল বলা হয়। এখন আপনি বলবেন যে দরিবুন এটা কিভাবে হইছে? নাসিরুন কিভাবে হইছে? এখন আমরা এখানে দেখব গঠন প্রণালী। ফেইল মুদারির মারুফ থেকে। ফেইল মুদারির মারুফ কি বলেন তো? মারুফ হচ্ছে ইয়াফআলু, ইয়াফআলু, তাই না? এখন আমরা এই ইয়াফআলু থেকে আমরা ফেইলের এই উম ফাইল গঠন করব। ইসমুল ফাইল গঠিত হয় ৩ অক্ষর বিশিষ্ট ফেইল থেকে ইসমুল ফাইল গঠন করতে হলে এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে এই, এই যে ইয়াফআলু আমি লিখলাম না এখানে? কালার চেঞ্জ করি তাহলে বুঝবেন। ইয়াফআলুটা লিখলাম না? এই যে ইয়াটা কি? ইয়াটা হচ্ছে এই মুদারের আলামত। ইয়া আছে মানে কি এটা ফেইল মুদারে'। তো এটা যদি আপনি না বুঝেন আপনাকে আগের ক্লাস দেখতে হবে, তাই না? এটা হচ্ছে আলামতে মুজারের। আমি আলামতে মুজারেরকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আর কি থাকে? ফা আইন লাম। তার মানে এই শব্দের মূল অক্ষর কয়টি? এই শব্দের মূল অক্ষর ৩ টি। এখানে দেখা যায় না মনে হয়।
যেমন ইয়াফআলু, হ্যাঁ? আমি কি করলাম? ১ম এ ইয়াটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে কি থাকে? ফা, আইন, লাম। এই যে ফা, আইন, লাম ৩ টা অক্ষর না? এর মানে হচ্ছে এই শব্দটা কি ৩ অক্ষর বিশিষ্ট। তো আমরা যেহেতু আপনারা যেহেতু নতুন ৫ম শ্রেণীর ছাত্র সেজন্য ৩ অক্ষর বিশিষ্টটা কিভাবে গঠন করা হয় এইটা আমরা এখানে দেখাবো। এখানে এই বইতে মনে হয় ৪ অক্ষর বিশিষ্টটা এই মুহূর্তে দেখাই নাই। সামনে ৩ অক্ষর বিশিষ্টটা আপনি পারলে ৪ অক্ষর বিশিষ্টটা সামনে কখনো বলে দিলে আপনি পারবেন, সমস্যা নাই। ওকে। ৩ অক্ষর বিশিষ্ট কি জিনিস সেটা তো বুঝছেন, তাই না? বলছি কি ৩ অক্ষর বিশিষ্ট ফেইল থেকে। তার মানে এই যে ইয়াফআলুর ইয়া বাদ দেওয়ার পরে যে ৩ টা থাকে এই ৩ অক্ষর বিশিষ্ট যদি হয় ফেইলটা তাহলে কিভাবে গঠন করব? তাহলে মুদারের মারুফের আলামত বিলুপ্ত করে ফা কালিমায় ফাতহা যেমন আবার লিখি ইয়াফআলু, হ্যাঁ? ইয়াফআলুর ইয়াটা বাদ দিয়ে দিলাম। এখন এইটা হচ্ছে ফা কালিমা। ফা কালিমা এটা আইন কালিমা, এটা লাম কালিমা। এগুলা ১ম ক্লাসের বিষয়। এখন যদি বলেন যে এটা বুঝি না তাহলে আপনাকে আবার ক্লাস 1 এ ভর্তি হইতে হবে। আপনি ৫ম শ্রেণীতে পড়ার এখনো উপযুক্ত হন নাই। ওকে। তাহলে ফা কালিমাতে কি দিতে হবে? ফাতহা দিতে হবে। তাহলে আমরা এখানে ফাতহা দিলাম। জবর দিতে হবে। ফা ও আইন কালিমা এর মাঝখানে একটা আলিফ যুক্ত করতে হবে। এই যে আমরা এখানে একটা আলিফ যুক্ত করলাম। ফা হলো। তাই না? অতঃপর আইন কালিমাতে কাসরা জের না থাকলে জের দিতে হবে। তাহলে আমরা এখানে জের দিলাম। ফাই এখানে ছিল কি ইয়াফআলু এটাকে আমরা কাটে দিয়ে জেদ দিলাম। কারণ এখানে জেদ দিতে হবে এটা গঠন করতে হলে। এরপরে লাম কালিমায় তানবিন এখানে শেষে তানবিন দিতে হবে। তাহলে ইসমে ফাইলের গঠিত হয়ে যাবে। তাহলে কি ইসমে ফাইল গঠিত হয়ে গেল। এখন তাহলে ইসমে ফাইল সিগা কি গঠিত হলো? আমাদের হাতে ফাইলুন, ফাইলুন। এখন এই ফাইলুন এই ওজনে যদি আসে যেমন কি কতিলুন, তারপরে কি নাসিরুন, দরিবুন। দেখেন ফাইলুন, কতিলুন, ফাইলুন, নাসিরুন, ফাইলুন, দরিবুন, ফাইলুন এইভাবে এই ওজনে যতগুলো আসবে সবগুলা কি ইসমুল ফাইল। এখন একটা কথা এই সিগাটা যে আমরা গঠন করছি এটা হচ্ছে এক বচনের সিগা। কয় বচনের? এক বচন। ফাইল মানে হচ্ছে একজন কর্তাকে বোঝায়। এখন যদি সেখানে ২ জন কর্তা হয়, অনেক সময় কাজটা ২ জনে করে, অনেক সময় কাজটা অনেকজনে করে। তাহলে সেটার বিষয়ে আমাদের ফায়সালা কি হবে? সেইজন্য আমাদেরকে এই ইসমুল ফাইলের যে সিগাগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে। এই যে এখানে সিগাগুলো আছে যে তসরিফ, ইসমুল ফাইল, এই যে কর্তৃবাচক বিশেষ্যের রূপান্তর অর্থাৎ ইসমুল ফাইলের রূপান্তর। তার মানে এখন এখানে আর গয়েব আর হাদের এগুলো নাই। কারণ কি? কারণ এটার মধ্যে তো কোনো কাল নাই। এবং এটা কি? এটা প্রকৃত ইসম না। এটা ফেইল না। এটা ফেইল থেকে বের হইছে। তো এটার মধ্যে কি থাকবে? শুধু ওয়াহিদ মুযাক্কার মানে শুধু বচনটা থাকবে। হ্যাঁ? শুধু বচনটা থাকবে, কাল থাকবে না। আচ্ছা। তাহলে এই যে আমরা গঠন করলাম ফাইলুন এটা ইসমে ফাইলের কি ১ম সিগা। মানে একজন ওয়াহিদ মুযাক্কার মানে কাজ কর্তা কয়জন? একজন। একজন পুরুষ সম্পাদনকারী, কাজটি সম্পাদনকারী। এটা ২ জন হলে ফাইলানে, এটা ৩ জন হলে ফাইলুনা। এখন আমাদের কাজ হচ্ছে এটা মুখস্থ করা। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা। হ্যাঁ, এখন এটা হচ্ছে পুরুষ। এগুলো হচ্ছে মুযাক্কার কর্তা হইলে। কিন্তু যদি মুয়ান্নাস কর্তা হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই যে গোলতা লাগাইতে হবে এখানে। ফাইলাতুন, ফাইলাতানে এই যে আলিফ নুন বাড়তি আনতে হবে। ফাইলাতুন এখানে আলিফ তা বাড়তি আনতে হবে। এখন আপনি বলবেন যে এটা কি? এটা এসএম এর একটা প্রকার। এসএম জাতীয় শব্দকে বহুবচন করতে হলে এই নিয়মে করতে হয়। এখন আমরা তো এসএম পড়ি নাই সেজন্য আপনার এটা এখন বুঝে আসবে না। আপনাকে কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, ফাইলাতুন ওয়াহিদে মুয়ান্নাস একজন স্ত্রী সম্পাদনকারী, একজন স্ত্রী কাজটি সম্পাদনকারী। ফাইলাতানে ২ জন স্ত্রী কাজটি সম্পাদনকারিনী। ফাইলাতুন সকল স্ত্রী, সকল মহিলা কাজ সম্পাদনকারিনী। তো ইসমুল ফাইলের সিগা কয়টি? এখন আমি যদি বলি নাসিরুন তার মানে একজন লোক কি করলো? সাহায্য করলো। এই একজন লোক এই সাহায্যকারী মানে সাহায্য সম্পাদনকারী যে লোকটি কাজটি
সাহায্য করেছে। এখন আমি যদি বলি ২ জন করেছে তাহলে নাসিরনে তার মানে কয়জন? ২ জন। তারপরে নাসিরুনা হ্যাঁ, ৩ জন বা অনেকজন কাজটি সম্পাদন করেছে। এটা হচ্ছে পুরুষ, এরপরে মুয়ান্নাস। এগুলো আশা করি বুঝে ফেলছেন। এখন মুখস্থ। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। এখন আপনি যদি কোথাও দেখেন যে কতিলাতুন তার মানে অনেকজন মহিলা কি করলো? হত্যা করলো। মানে অনেকজন মহিলা হত্যা সম্পাদনকারী। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। এই ছিল ইসমুল ফাইলের সিগা। এখন এখানে আর কি মারুফ, মাজহুল, গয়েব, হাদের মতো এখানে এগুলো কিছু নাই। কারণ এটা কি না? এটা ফেল না। এটা ফেল থেকে বের হইছে। কিন্তু ফেল না, এটা এসএম। কিন্তু এটা ফেইলের ভিতরে থাকে। সেজন্য এটাকে ফেইলের সাথেই পড়তে হয়। যেমন কাতাবা। কাতাবার ভিতরে কাতেব। কাতাবা যে লিখছে, তো সে তো এটার ভিতরে আছে। তাই না? এটা আমি প্রথমত আপনাদেরকে বুঝালাম। এবার আমরা ইসমুল মাফউলের দিকে যাব। এই ফেইলের ভিতরে আরেকটা কি থাকে? মাফউল থাকে। ফেইল থেকে এটা বের হয়, এটার পরিচয়। ইসমুল মাফউলের পরিচয় এই ক্রিয়াপদ থেকে, ফেইল বা ক্রিয়াপদ থেকে গঠিত যে ইসিম দ্বারা তথা ক্রিয়া যার উপর পতিত হয়, পতিত হওয়া বুঝায় বা হয় তাকে ইসমুল মাফউল বলে। যেমন ওই যে মানসুরুন, মানসুরুন সাহায্যপ্রাপ্ত মানে আমি সাহায্যপ্রাপ্ত হয়েছি। আমি সাহায্যপ্রাপ্ত হয়েছি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই মাফউল। এখন এটার এই পরিচয়টা কি? যার উপরে যে কাজটা পড়ে, যার উপরে কাজটা গিয়া পড়ে সে হচ্ছে কি? মাফউল। এখন এটার এই গঠন প্রণালী আমরা কিভাবে গঠন করব? মানসুর কিভাবে হইছে? হ্যাঁ? তো এটা যদি সহজে মনে রাখতে চান তাহলে এই যে মাফউল থেকে মানসুর, মাফউল যে ওজনে এটার সিগাও সেই ওজনে। আবার এখানে এই যে ইসমুল ফাইল, ফাইল যে ওজনে এটার সিগাও সেই ওজনে। ওজন বলতে তো এগুলো আমরা আগে আপনাদেরকে ক্লাসে বারবার বলছি। মানে এটা যেমন এটাও তেমন, তেমন হবে। ওই প্যাটার্নে আমরা একই উচ্চারণ করব। মাফউল মানসুর, মাফউল মাদরুব, মাফউল মাকতুল। এই যে মাকতুল মানে কি? মানে যাকে হত্যা করা হয়েছে। হত্যাটা যার উপরে যাই পড়ছে সে হচ্ছে মাকতুল মানে সে হচ্ছে মাফউল। এই যে এটা থেকে আরো সহজে এটার পরিচয়টা আমরা জানলাম। মাকতুল মানে কি? যাকে হত্যা করা হয়েছে, নিহত ব্যক্তিটা হচ্ছে কি মাকতুল মানে মাফউল। এখন এটাকে আমরা গঠন করব কিভাবে? ওই যে সহজ পদ্ধতি দেখাইলাম মাফউল মানসুর মানে মাফউল থেকে মানসুর। কিন্তু যদি আপনি নিয়ম জানতে চান বা নিচে যদি তাদরিবাতে সেই প্রশ্ন থাকে তাহলে তো আমাদেরকে সেভাবেই জানতে হবে। সেইজন্য আমরা আপনাদেরকে বলব যে ফেইলে মুদারের মাজহুল থেকে ইসমুল মাফউল গঠিত হয়। মুদারের মাজহুল কি ছিল? ইউফ তাহলে এখানে ইউফআলু থেকে আমরা কিভাবে গঠন করব? ফেইলে মুদারের মাজহুল থেকে আলামতে মুদারেরকে বিলুপ্ত করে দেব আমরা। বিলুপ্ত আমরা এটাকে বিলুপ্ত করে দেব। সেই স্থানে একটি জবর বিশিষ্ট মিম যোগ করব। একটা মিম যোগ করব। মিম করতে হবে। অতঃপর আইন কালিমায় পেশ দিয়ে আইনুল লাম কালিমার মাঝখানে একটি যজম বিশিষ্ট ওয়াও যোগ করতে হবে। তাহলে মিম দিলাম তারপরে ফা। হ্যাঁ, এখন আইন কালিমাতে আমরা কি দিব? এই যে আইন কালিমা। হ্যাঁ, আইন কালিমাতে একটা পেশ দিব। তো দেখেন এই পেজটা দেওয়ার পরে এখানে একটা ওয়াও দিব, যজম বিশিষ্ট ওয়াও। কালারটা মনে হয় এখানে দেখা যায় না। আচ্ছা, এখানে কোনো কালারই দেখি ফুটে না। হ্যাঁ? একটু উপরে যাই। যেমন মাফউল। আচ্ছা। ১ম এ আমরা কি করলাম? আলামত মুজারে বিলুপ্ত করলাম। বিলুপ্ত করে সেখানে একটা মিম দিলাম। মিমটা কি বিশিষ্ট? জবর বিশিষ্ট মনে রাখতে হবে। এরপরে এটা কি? মিমটা এখন কি? বাড়তি। আলামতে মুজারের বাদ দিয়া আরেকটা আলামত নিয়ে আসলাম। এটা হরফের মূল না। মানে এটা শব্দের মানে মূল হরফ না। এখন ফা কালিমাতে আমরা কি করব? ফা কালিমা যেভাবে আছে সেভাবে থাকবে। যজম বিশিষ্ট আছে ওইভাবে থাকবে। কিন্তু আইন কালিমাতে আমরা পেশ দিব। তো পেশ দেওয়ার পরে আবার সাথে একটা জয়জম বিশিষ্ট ওয়াও যুক্ত করব। যুক্ত করার পরে তারপরে ওয়াও আমরা কি করব?
এই লাম কালিমাতে এই যে শেষেরটাতে তানবিন দিয়ে দিতে হবে। তানবিন, তাহলে মাফউলুন এটা গঠিত হয়ে গেল। তো আমরা সহজভাবে এই ওই যে ইসমে মাফউল এটা মনে রাখবো যে ইসমুল মাফউল মানে হচ্ছে এই যে মাফউল এই ওজনে কি হবে? সবগুলো সিগা হবে। মানসুর, মাকতুল, মাফউল, মাদরুব, মাফউল। হ্যাঁ? কিন্তু সবকিছুতে আমরা একটা জিনিস খেয়াল করছি। ১ম এ যে আমরা গঠন করি, এক বচনেরটা গ্রহণ করি। মানে মানসুর মানে হচ্ছে একজন, মাকতুল মানে নিহত ব্যক্তি একজন। এটা দিয়ে এই উদাহরণটা সবচেয়ে বোঝানোর জন্য সহজ। মাকতুল মানে নিহত ব্যক্তি একজন যে নিহত হয়েছে। কিন্তু এটা তো একজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা ২ জন হইতে পারে, অনেকজন হইতে পারে, তাই না? সেইজন্য আমাদেরকে এখন সিগা পড়তে হবে। তো সিগাগুলো আমরা ১ম এ মুখস্থ করব, এরপরে বুঝাই দিব। এই তাসরিফ ইসমিল মাফউল, এই যে মাফউল মানে কি? মাফউল ১ম সিগা। এখন ২ জন হইলে মাফউলানে। এই যে দেখেন আলিফ নুন যুক্ত হইছে। মাফউলানে। তারপরে মাফউলুনা ওয়াও নুন যুক্ত হইছে। হ্যাঁ? তারপরে মাফউলাতুন গোলতা যুক্ত হইছে। মাফউলাতানে এই যে তানে, তানে যুক্ত হইছে। হ্যাঁ? তারপরে মাফউলাতুন আলিফ আর লম্বা তা যুক্ত হইছে এবং পেশ বিশিষ্ট। হ্যাঁ? তো এগুলা এসএম এর এই দ্বিবচনের আলামত, এসএম এর বহুবচনের আলামত পুরুষবাচক মোযাক্কার। আর এসএম এর এই এটা এখন আপনি বলবেন যে এটা আবার কি জিনিস? এটা হচ্ছে আমরা যেমন এতদিন ফেইল পড়ছি না? ফেইল কি? ফাআলা। ফাআলা মানে একজন পুরুষ করছে। আর ফাআলা মানে কি? ২ জন পুরুষ করছে। তো এই যে করছে এটা হচ্ছে কাল জাতীয় শব্দ। এটার ভিতরে কি আছে? এই তো এখানে ফাআলা মানে হচ্ছে একজন কাজটি করেছে। তাহলে ফাআলা মানে হচ্ছে ২ জন কাজটি করেছে। এখন মাফউল, মাফউল মানে হচ্ছে একজন। এখানে আমরা যদি এটাকে মাকতুল বলি, মাকতুল মানে হচ্ছে মাফউল ওজনে আরকি। মাফউল যেরকম মাকতুলও একই রকম। মাফউল অর্থ হচ্ছে মানে একজন পুরুষ কাজটি কৃত হয়েছে। আর মাকতুল মানে হচ্ছে ওই একজন নিহত ব্যক্তি মানে একজন লোকের উপরে হত্যাচাই পড়ছে। এখন লোক যদি ২ জন হয় তাহলে কিভাবে বলবো? ৩ জন হলে কিভাবে বলবো? পুরুষের ক্ষেত্রে। আবার নারীর ক্ষেত্রে ১ জন হলে কিভাবে বলবো? নারীর ক্ষেত্রে ২ জন হলে কিভাবে বলবো? নারীর ক্ষেত্রে ৩ জন হলে কিভাবে বলবো? সেজন্য আমাদেরকে এই এই সিগাগুলো মুখস্থ করে রাখতে হবে। মানে এই সিগা ওজনে যেটা আসলে আপনি বুঝে নিবেন। যেমন যদি বলা হয় মাকতুলুন, মাফউল মানে হচ্ছে একজন এই পুরস্কৃত হয়েছে। এটাকে যদি মাকতুলুন বলেন তাহলে একজন পুরুষ নিহত হয়েছে। মাফউলানে নিহত হয়েছে বললে আবার কি? অতীত হয়ে যাবে। এখানে কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছু নাই। আমরা বলব কি একজন পুরুষ নিহত। নিহত মানেই হচ্ছে হত্যাকৃত, হ্যাঁ? আর মাফউলানে মানে মাকতুলানে মানে ২ জন নিহত পুরুষ। মাকতুলুনা মানে অনেকজন নিহত পুরুষ। মাকতুলাতুন একজন নিহত মহিলা। মাকতুলাতানে ২ জন এই নিহত মহিলা। মাকতুলাতুন মানে অনেকজন নিহত মহিলা। তো এই যে এগুলো না বুঝলে কি করবেন? মুখস্থ করে ফেলেন। যে মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন, মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন, মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। এই যে আশা করি বুঝতে পেরেছেন ২ টা ভাগ। একটা হচ্ছে মুযাক্কার, এক বচন, দ্বিবচন, বহুবচন। আরেকটা হচ্ছে মুয়ান্নাস, এক বচন, দ্বিবচন, বহুবচন। এই জিনিসটা এখানে কোনো কি কাল নাই, কোনো অন্য কিছু নাই। শুধু কারণ এটা হচ্ছে এসএম। কিন্তু এটা কিসের থেকে বের হইছে? ফেইল থেকে বের হয়েছে। আচ্ছা, আমাদের নামাজের সময় নামাজ পড়ি আবার আমি কন্টিনিউ করতেছি ইনশাআল্লাহ। এখন আমরা যে জিনিসটা জানবো সেটি হচ্ছে যে ফেইলের মধ্যে আরো একটি প্রকার পাওয়া যায় যেটা আসমাউল মুশতাক হিসেবে হয়। সেটা হচ্ছে যে জরফুজ জামান আর হচ্ছে জরফুল মাকান। এখন জরফুজ জামান কি? ১ম এ ইসমে জরফের পরিচয় যে ক্রিয়াপদ থেকে গঠিত যে ইসিম কোন ফেইল বা ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বা কাল বোঝায় তাকে ইসমে জরফ বলে। যেমন জরফ মানে কি? জরফ মানে হচ্ছে কাজটা কখন হয়েছে, কোথায় হয়েছে। এই যে এইটা বুঝাইলে এটাকে জরফ বলা হয়।
তো জরফ কত প্রকার? ২ প্রকার। একটা হলো এই যে জরফুজ জামান মানে কি? কাল বোঝায়, কখন হয়েছে। তারপরে জরফুল মাকানটা হচ্ছে কি? কোথায় হয়েছে। তো এটাকে বলা হয় জরফুজ জামান এবং জরফুল মাকান। কোথায় হয়েছে আর কখন হয়েছে। কখন হয়েছে কাজটা, যেমন আমি যদি বলি আমি খেয়েছি, ওই যে কাতাবা দিয়ে বলি, আমি লিখেছি, কাতাবা। লিখেছি এটার ভিতরে আছে যে আমি অতীতে লিখছি। যে একটু আগে হইতে পারে, গতকালকে হইতে পারে, গত পরশু হইতে পারে, গত ১ বছর আগে হইতে পারে। তো সেটা আমি এখানে স্পষ্ট করে দিলাম। কাতাবাল ইয়াউমা, যে আমি আজকে লিখলাম। যে এই আজ এই সময়টা যে এখানে উল্লেখ করলাম, এটাই হচ্ছে জরফ। এটাই হচ্ছে কি? জরফ। আমি যদি সময়টা উল্লেখ না করতাম, কোন সময় কাজটা ঘটেছে, তাহলে সেটা কি? সেটা অতীত। কিন্তু অতীতটা কখন? আমি যদি বলি যে বিল আমস, বিল আমসটা এখানে ঠিকমতো হবে। কাতাবা বিল আমস। হ্যাঁ? কাতাবা সে লিখেছে, বিল আমস গতকালকে সে লিখেছে। এই যে এই আমসটা এখন কি? জরফ। এখন যেহেতু গতকালকে সময় বোঝায়, সেহেতু এটা জরফুল জামান মানে এটা দ্বারা কি বোঝায়? সময় বোঝায়। যদি বলি যে আমি লিখেছি, তবে লিখছি কোথায়? আচ্ছা আমি না, এখানে সে দিয়ে বলতেছে সে লিখেছে। সে লিখেছে কোথায়? সে লিখেছে মাসজিদে অথবা ফিল মাসজিদ। হ্যাঁ? ফিল মাসজিদ, মসজিদে সে লিখছে। এই যে মসজিদে সে লিখছে, মসজিদ কি? জায়গা। যেই জায়গাটায় কাজটা হয়েছে, আচ্ছা এখানে মসজিদ না, এখানে মাদ্রাসা দিলে সুন্দর হয়। মাদ্রাসায় পড়াশোনা হয়, তাই না? আচ্ছা এটা পুরাটা কেটে গেছে। যে কাতাবা ফিল মাদ্রাসা। কোথায় লিখছে? মাদ্রাসার মধ্যে। এই যে মাদ্রাসার মধ্যে সে লিখছে। এখন মাদ্রাসাটা কি? মাদ্রাসাটা হচ্ছে, যদিও বাক্যটা অন্য রকমের, জাস্ট আমি আপনাদেরকে বুঝাইতেছি এখন কি, যে মাদ্রাসা মানে কি? একটা জায়গা। যেই জায়গাতে লেখা হইছে সেই জায়গাটারে কি বলা হয়? জরফুল মাকান বলা হয়। মাকান মানে কি? জায়গা। জামান মানে ওই যে যখন লিখছে। কখন লিখছে? বিল আমস, গতকালকে লিখছে। এটাকে বলা হয় জামান। তো জামান আর মাকান জিনিসটা আশা করি আপনারা বুঝছেন। এইবার এখানে গঠন প্রণালী। জামান আর মাকান আমরা কিভাবে গঠন করব? শব্দটা কিভাবে আমরা ব্যবহার করব? সেটা এখন আলোচনা হবে। ফেইল মুদারের হতে ইসমে জরব গঠিত হয়। ফেইল মুদারের শুরু থেকে আলামতে মুদারেরকে বিলুপ্ত করে সেই স্থানে একটি জবর বিশিষ্ট মিম দিতে হয়। যেমন ইয়াফআলু। এখন আমরা কি করব? এটাকে বিলুপ্ত, আলামতে মুদারেরকে বিলুপ্ত করে দিয়ে কি করব? একটি জবর বিশিষ্ট মিম যোগ করব। জবর বিশিষ্ট মিম যোগ করলাম। হ্যাঁ? করতে হবে এবং আইন কালিমায় পেশ থাকলে জবর দিতে হবে। পেশ যেমন এই এখানে ইয়া আছে। আর লাম কালিমা, এখানে আমরা এখন পেশ দিব। তাহলে আ আমরা এখানে কি দিলাম? এই জবর দিলাম। তারপরে লাম কালিমায় তানবিন দিতে হবে। এখন আমরা এখানে তানবিন দিয়ে দিলাম। তাহলে কি হলো? আলুন। আলুন তৈরি হয়ে গেল। যেমন কি বলছে যে আইন কালিমায় পেশ থাকলে জবর দিতে হবে। আর কি বলছে? আমার আমার বুঝের সাথে তো মিলতেছে না, একটু দেখি। ২ পেজ দিতে হবে, তাহলে সুজরব করতে, যেমন ইয়াফআলু থেকে মাফআলুন। এই তো ঠিক আছে। ইয়াফআলু থেকে মাফআলুন। তারপরে ইয়াজলিসু থেকে মাজলিসুন। আচ্ছা, এই যে পার্থক্যটা কি? এই কারণে বলতেছিলাম যে এটা মনে হয় তারা এখানে লিখে নাই যে লাম কালিমাতে এই যে কি থাকলে, এই জবর থাকলে, ওইরে আল্লাহ, আইন কালিমায় পেশ থাকলে জবর দিতে হবে। কিন্তু যদি জেদ থাকে এবং জেদ থাকে আর জবর থাকে, তাহলে কি দিতে হবে? তাহলে আমাদেরকে জেদ দিতে হবে। তাহলে কি দিতে হবে? জেদ দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মানে সহজ কথা হচ্ছে এই যে এই যে আইন কালিমা কোনটা? এই যে এটা হচ্ছে আইন কালিমা, তাই না? এই যে এটা। এই আইন কালিমাতে যদি জবর এবং পেশ থাকে, তাহলে সেখানে আমরা কি দিব? জবর দিব। জবর থাকলে তো জবর আছেই। পেশ থাকলে জবর দিব। এইজন্য তারা শুধু জবরটাকে উল্লেখ করেছে। হ্যাঁ? আর যদি জেদ থাকে, আইন কালিমাতে জেদ থাকে, তাহলে সেটা কি হবে? জের হবে। আহা! তাহলে একেবারে সহজ কথা হচ্ছে, আমরা জরব গঠন করব কি থেকে? মুদারের থেকে। একটু খেয়াল করেন আবার। মুদারের থেকে।
মুদারের থেকে আমরা এই যে ইয়াফআলু, আমরা এটাকে বাদ দিয়ে কি করলাম? মিম নিলাম জবর বিশিষ্ট। এখন আমরা এই যে এই আইন কালিমার দিকে খেয়াল করব। হ্যাঁ? ফা কালিমা যেটা আছে এটা থাকবে। আইন কালিমা খেয়াল করব, যদি জবর থাকে, পেশ থাকে, তাহলে সেটাকে আমরা জবর করে দিব। পেশ থাকলে কি করব? জবর দিব। হুম? পেশ থাকলে জবর দিব। আর যদি জেড থাকে আইন কালিমাতে, তাহলে আমরা জেদ দিব। এখন আইন কালিমাতে জবর আছে নাকি কি আছে এটা আমরা কেমনে বুঝবো? এটা আমরা ওই যে ফেইলে মুদারের সিগা থেকে বুঝবো। যেমন ইয়াজলিসু, খেয়াল করেন, ইয়াজলি, এই যে লামটা কি? লামটা হলো জের বিশিষ্ট আইন কালিমা। এখন এটাকে আমরা যদি এই জরব বানাই তাহলে হবে মাজলিসুন। এখন এই লামের নিচে জের হবে। কিন্তু আপনি যদি বলেন যে ইয়ালআবু, এই যে ইয়ালআবু, এখন এই এই আইনটা কি? আইনটা আইন কালিমা, হ্যাঁ? এই আইন কালিমাতে কি আছে? জবর আছে। সেজন্য আমরা এখানে কি দিব? জবরই দিব। আর পেশ থাকলেও কি? জবর দিব। বুঝতে পারছেন? যেমন সুরু, ইয়ান সুরু, এই সুরু। এখন এখানে কি আছে? পেশ আছে। আমরা এখানে প্রথমে জবর বিশিষ্ট মিম নিলাম মান। এখন এখানে যেহেতু পেশ আছে আমরা এখানে জবর দিব মান সরুন। মানে কি? মানে হলো মাফআলুন। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা। এইবার আমরা ইয়েগুলো মুখস্থ করে নিব। এটার যে সিগাগুলো আছে এগুলো মুখস্থ করে নিতে হবে। যে এটার মাত্র ৩ টি সিগা আছে। সিগা বলতে এই ওজনে এগুলো হবে। যেমন মাফআলুন মানে কি? মাকতালুন, হ্যাঁ? মানে ওই সময়, যে সময়টায় কাজটা হয়েছে, করার স্থানটা, হুম? যে স্থানে কাজটা হয়েছে। তারপরে আরেকটা হচ্ছে কি? এখন এটা হচ্ছে একজনের জন্য। মাফআলুন মানে কি? করার একটি স্থান। আর মাফআলানে কাজটি করার ২ টি স্থান। মাফাইলু কাজটি করার অনেক স্থান। তো এটা মুখস্থ। মাফআলুন, মাফআলানে, মাফাইলু, মাফআলুন, মাফআলানে, মাফাইলু, মাফআলুন, মাফআলানে, মাফাইলু। ব্যাস এই ৩ টা মুখস্থ করলে এই ৩ টার ওজনে যেটা আসবে সেটা আপনারা বুঝে নিবেন যে কি? এই এটা হচ্ছে ইসমু যরফ। ইসমু যরফ। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আমরা এগুলো একটু দ্রুত আগাইতে হবে। আমাদের আর কি আছে বাকি? অনেক বাকি আছে। একটু দ্রুত শেষ করি। আপনারা আমার সাথে একটু মনোযোগ দেন যে ইসমুল আলা, ইসমুল আলা কি জিনিস? যে ইসমুল আলা কোত্থেকে আসছে? ওই যে ফেইল থেকে বের হইছে। এটা বারবার বলছি। ফেইল থেকে গঠিত যে ইসিম দ্বারা ফেইল তথা ক্রিয়া সম্পাদন করার যন্ত্র। এই যে আমি লিখলাম, কি দ্বারা লিখলাম? কাতাবা। সে লিখলো। কি দ্বারা লিখলো? কলম দ্বারা লিখলো। এই কলমটা কি? একটা যন্ত্র। যন্ত্র বা হাতিয়ার বোঝায়। এই যে শুধু যন্ত্র না, এটা একটা হাতিয়ার, তাই না? বোঝানো হয়, তাকে ইসমুল আলা বলা হয়। যেমন মিসআদুন। মিসআদুন হচ্ছে কি? ওই যে লিফট। লিফটটা কি? উপরে উঠার কি? একটি যন্ত্র। এই কারণে এটাকে মিসআদুন বলা হয়। হ্যাঁ? উঠাটা, এই যে উপরে উঠা, সঈদা, সঈদা, সঈদা ইয়াসআদু বা এই, আচ্ছা। এই যে উপরে উঠা, উপরে উঠাটা কাজ। কিন্তু যেইটার মাধ্যমে উঠতেছে, যে যন্ত্রের মাধ্যমে, সেটা হলো ইসমুল আলাহ। আর সেটা কিভাবে এখন আমরা দেখব যে ইসমুল আলাটা ৩ প্রকার। ইসমুল আলাটা কয় প্রকার? ৩ প্রকার। সুগ্র মানে জিনিসটা ছোট হইতে পারে। যেমন কলম কি? কলম ছোট জিনিস। উস্ত, উস্ত হইল কি? উস্ত হইল মধ্যম কোনো একটা জিনিস যেটা দিয়ে আমরা কাজটা করি। কুব্র মানে কি? বড়। যেমন লিফট অনেক বড়। হ্যাঁ? আর ওইটার উদাহরণ কি হতে পারে? সামনে আমরা দেখি। আচ্ছা। এখন গঠন প্রণালী, এটা আমরা কিভাবে গঠন করব? ফেইলে মুদারের হতে ইসমুল আলা গঠন হয়। নিম্নে তা বর্ণিত হলো। আসুগ্র মানে কি? এই ইসমুল আলা মানে ছোট যন্ত্র। ছোট যন্ত্রকে আলামাতুল মুজাররকে বিলুপ্ত করে সেই স্থানে একটি জের বিশিষ্ট মিম যোগ করতে হবে। যেমন কি আছে আমাদের? ইয়াফআলু। আমরা এখানে আলামাতুল মুজাররর বাদ দিয়ে একটা মিম নিব। মিমটা জের বিশিষ্ট হবে। হ্যাঁ? জের বিশিষ্ট আইন কালিমায় জবর না থাকলে জবর দিতে হবে। যেমন আলু, এই যে আইনের উপরে এখন জবর আছে তো আছেই। না থাকতো তাহলে দিতে হইতো। ঠিক আছে? তারপরে লাম কালিমায় তানবিন দিতে হবে, তাহলে ইসমুল আলা গঠিত, সুগরা এর সিগা গঠিত হয়ে যাবে। যেমন মিফআলুন, মিফআলুন। এখন উস্তটা কিভাবে গঠন হবে?
সুগ্রয়ের লাম কালিমায় জবর দিয়ে উহার পরে একটি দুপেশ যুক্ত গোল তা বসালেই উস্ত এর সিগা গড়ে। উস্ত মানে কি? মধ্যম কোনো একটা যন্ত্র। যেমন মিফআলুন, মিফআলাতুন, এই যে তুন, এই যে এখানে এই তানবিন তুলে দিয়ে একটা গোলতা দিব। গোলতা ২ তানবিন বিশিষ্ট হবে। মিফআলাতুন। আচ্ছা, সামনে সিগা পড়লে আরো ক্লিয়ার হবেন, কোনো টেনশন নাই। কুব্র কিভাবে গঠন করতে হবে? সুগ্র এর আইন কালিমার পরে একটি আলিফ বৃদ্ধি করলেই কুব্র এর সিগা গঠিত হয়ে যাবে। যেমন মিফআলুন, মিফআলুন। তাহলে আমরা কি পাইলাম প্রথমে? মিফআলুন, তারপরে হচ্ছে মিফআলাতুন, তারপরে মিফআলুন। এখন এই ৩ টা হলো কি? সবগুলো হলো প্রথম সিগা। তো এক বচনের সিগা। এখন ২ বচন হইলে কিভাবে হবে? বহু বচন হইলে কিভাবে হবে? এইটা আমরা এখন কি করব? এখন আমরা এটা দেখব। তো চলেন আমরা যদি ইয়েতে যাই, সিগাতে যাই, তাহলে আমরা এটা দেখতে পারবো যে সিগাটা আমরা এখন দেখব যে কি আছে? আচ্ছা, এখানে সিগা কয়টা আছে? এই যে এই আচ্ছা। তো এখানে ৩ প্রকারের সিগা আছে। এখন আমাদেরকে সিগা মুখস্থ করে নিতে হবে। মিফআলুন, ওয়াহিদে সুগরা মানে কি? মানে একটা ছোট যন্ত্র। মিসআদুন, এটা হলো এই মিফআলুন ওজনে মিসআদুন। মিসআদুন মানে ২ টা ছোট, ছোট লিফট। ২ টা ছোট, ছোট লিফট মানে মিসআদুন। সরি, ১ টা। আমি ওই যে নিচেরটার দিকে তাকাই, উপরেরটা বলতেছি তো এজন্য। আচ্ছা। অনেক সময় থেকে ক্লাস চললে একটু অমনোযোগী হই। তো এটা আপনারা বুঝে নিবেন যে কোন কথায় ভুল থাকলে এটা অবশ্যই ধরিয়ে দিবেন। আ একটানা অনেক সময় ক্লাস করলে এখন আমি একটু দ্রুত করতে চাচ্ছি, তাও আরো সমস্যা। বেশি দ্রুত করতে চাইলেও সমস্যা। কারণ ৪০ মিনিট হয়ে গেছে, তো অনেকেই এত বড় ক্লাস দেখতে চায় না। যাই হোক, যে দেখতে চায়, যার প্রয়োজন সে অবশ্যই দেখবে। মিফআলুন এটা একটা ছোট যন্ত্র। মিসআদুন মানে হচ্ছে একটা ছোট লিফট। মিফআলানে এই ওজনে মিসআদানে মানে কি ২ টা ছোট লিফট। হ্যাঁ? মাফাইলু মানে মাসাইদ, যদি বলি মাসাইদু তাহলে অনেকগুলো লিফট। হ্যাঁ? কিন্তু এই সবগুলো কিসের ওজন? ছোট, ছোট অনেকগুলো লিফট। কিন্তু যদি বলি যে এই যে এখানে চামচ আছে, মিলআকাতুন মানে চামচ। এই যে মিফআলাতুন হলো মিলআকাতুন মানে একটি চামচ, তবে চামচটা কি মিডিয়াম পর্যায়ের। চামচটা কি উস্ত মানে মিডিয়াম একটা, ওয়াহেদ মানে ১, উস্ত মানে মিডিয়াম পর্যায়ের একটা চামচ। তারপরে মিলআকাতানে, এই যে মিফআলাতানে এই ওজনে মিলআকাতানে মানে ২ টি মানে মিডিয়াম পর্যায়ের চামচ। তারপরে মাফাইলু, মালাইকু। মালাইকু মানে ২ টি কি? মাফাইলু মানে কি? খাদ্য খাওয়ার অনেক যন্ত্র। মানে কি? অনেকগুলো, অনেকগুলো কি মিডিয়াম পর্যায়ের চামচ। আচ্ছা। এখন এবার বড়টা। বড়টা কি? মিফআলুন। মিকরাদুন। মিকরাদ শব্দের অর্থ হচ্ছে আমরা যে এই কাঁচি দিয়ে কাটি না? কাঁচি। মিকরাদ মানে কাঁচি। একটা মানে একটা বড় কাঁচি যেটা দিয়ে আমরা মানে যে বটি, দা দিয়ে কাটি না? এরকম একটা যন্ত্র যেটা দিয়ে আমরা কাটি। একটা যেটা কি বড়, যেটা বড়। মিকরাদানে এই যে মিফআলানে এই ওজনে মিকরাদানে মানে হচ্ছে ২ টি কি বড় কাঁচি। মাকারিদু মানে হচ্ছে অনেকগুলো বড় কাঁচি। এখন আপনার কাছে এটা একটু কষ্ট মনে হতে পারে। এখন আপনার কাজ হচ্ছে কষ্টটা দূর করার জন্য এই যে ওষুধটা নিতে হবে, সেটা হচ্ছে মুখস্থ। মিফআলুন, মিফআলানে, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু, মিফআলুন, মিফআলানে, মাফাইলু। মুখস্থ। মিফআলুন, মিফআলানে, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু, মিফআলুন, মিফআলানে, মাফাইলু, মিফআলুন, মিফআলানে, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু, মিফআলুন, মিফআলানে, মাফাইলু। তবে ওই যে মনে, মনে আপনার সিগাগুলো জানা থাকতে হবে যে মিফআলানে মানে হচ্ছে কি? তাসনিয়া সুগরা, এগুলো আমি বুঝাই দিছি। এখন আশা করি আপনি মুখস্থ করে ফেলবেন। এখন এখানে কি লিখছে? বিশেষ দ্রষ্টব্য উল্লিখিত ৩ টে ওজন মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন এর প্রত্যেকটিকে যেকোনো একটি ফেইল থেকে সাধারণত গঠন করা হয় না। বরং কোনো ফেইল থেকে মিফআলুন এর ওজনের গঠন করা হয়। যেমন ইয়াসআদু থেকে মিসআদুন। কোনো ফেইল থেকে মিফআলাতুন এর ওজনের গঠন করা হয়।
যেমন ইয়ালআকু থেকে মিলআকাতুন, আবার কোন ফেল থেকে মিফআলুন ওজনে গঠন করা হয়। যেমন ইয়ারুজু থেকে মি'রাজুন। এটা তো ক্লিয়ার বিষয়, তাই না? এই যে ইয়াসআদু থেকে মিসআদুন। তারপরে কি এই ফি'লুন থেকে মিফআলাতুন। ইয়ালআকু থেকে মিলআকাতুন। এগুলো থেকে এটা কি গঠন করা হয়। ওই যে আপনারা এটা যদি কষ্ট মনে হয় উপরের জিনিসটা মুখস্থ রাখবেন, সেটাই এনাফ। ওকে। আমরা একটু দ্রুত আগাই। ইসমে তাবদীল। ইসমে তাবদীল কি জিনিস? আচ্ছা। ইসমে তাবদীল হচ্ছে, আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই। সেটা হচ্ছে যে আমরা যে আমি যদি আপনাকে বলি যে আচ্ছা এখানে যেভাবে আছে সেভাবে ফেইল থেকে গঠিত যে এসএম দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য হতে একটিকে অপরটির উপর অগ্রাধিকার দেওয়া হয় বা তুলনা বোঝায়, তাকে ইসমে তাবদীল বলা হয়। এখন এটা আপনার কাছে একটু কঠিনই মনে হইতে পারে। আমি এজন্য ১ম এ চাইছি আমি বুঝাই। কিন্তু আমি বললে ওগুলো একটু বেশি সময় লাগে। কিন্তু সময়ের জন্য এখানে চাইছি আরো বেশি লাগবে। আচ্ছা। যেমন মানে আপনি ২ জন আলেম, ২ জন আলেম। হ্যাঁ, আলেম মানে কি? আলেম তো চিনেন সবাই, আলেম। এখন এইটা হলো ১ নাম্বার আলেম, আর এটা ২ নম্বর আলেম। ২ নম্বর মানে ওই ২ নম্বর না, খারাপ ২ নম্বর না। মানে ধারাবাহিকতা ২ নম্বরের মধ্যে আরকি। তো এই, এই ২ নম্বর আলেম থেকে এই হুজুর থেকে এই হুজুর কি একটু বেশি জ্ঞানী। এই যে এই তুলনা করা, কম্পেয়ার করা, এটা আমরা কিভাবে করব? যেমন আমি বলব যে আ'লাম, আ'লামু, উনি থেকে একটু বেশি জানেন। উনি থেকে একটু বেশি জানেন। এই তুলনা করাটাই হচ্ছে কি? ইসমে তাবদীল, ব্যাস। এটা বুঝলে আশা করি বুঝবেন। এবার আমরা সামনে ফেইল মুদারির থেকে ইসমে তাবদীল গঠিত হয়। গঠন কিভাবে করব? ইসমে তাবদীলের মুযাক্কার ও মুয়ান্নাসের সিগা গঠনের পদ্ধতি ভিন্ন, ভিন্ন। নিম্নে তা আলোচনা করা হলো। মুযাক্কার। ১ম এ মুযাক্কার গঠন করব ফেইলে মুদারির শুরু থেকে আলামত মুজাররকে বিলুপ্ত করে সেই স্থানে একটি জবর বিশিষ্ট হামজা বসাতে হবে। আইন কালিমায় জবর না থাকলে জবর দিতে হবে। তাহলে ইসমে তাবদীল মুযাক্কারের সিগা গঠিত হবে। যেমন ইয়াফআলু থেকে আফআলু। তাহলে এখানে কি করলো? এই যে ইয়াটারে বাদ দিয়া একটা জবর বিশিষ্ট হামজা নিয়ে নিল। আর এই আইনের মধ্যে কি? জবর না থাকলে জবর দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার যদি মুয়ান্নাসটা গঠন করতে হয় তাহলে কিভাবে? আলামতে মুজাররকে বিলুপ্ত করতে হবে। এই যে আলামতে মুজাররকে বিলুপ্ত করে দিলাম। ফা কালিমা পেশ দিতে হবে। এই যে এই এখন ফা কালিমা কোনটা? এই যে সাকিন। আচ্ছা আমি লিখি। আল্লাহ! এই যে আলামতে মুজাররর বিলুপ্ত করে দিলাম। হ্যাঁ? এখন এইটা ফা কালিমা কি দিব? পেশ দিব। জয়জম আছে, পেশ দিব। ঠিক আছে? তারপরে কি বলছে? আইন কালিমায় জয়জম বা লাম কালিমার পরে একটি আলিফে মাকসুরও যোগ করতে হবে। আলিফে মাকসুরা বলা হয় এই যে ইয়ার মধ্যে কোনো নক্তা নাই, যে ইয়ার মধ্যে কোনো নক্তা নাই, লেখায় আসে পড়ায় আসে না। এটাকে কি বলা হয়? আলিফে মাকসুরা বলা হয়। তাহলে আলিফে একটা মাকসুরা যুক্ত করতে হবে। তাহলে এই ইসমে তাবদীলের সিগা মুয়ান্নাসের সিগা গঠিত হয়ে যাবে। যেমন তাফআলু থেকে ফুরলা, ফুরলা, তাফআলু থেকে ফুরলা। এখন কথা হচ্ছে আমরা কি করব? সিগাগুলো মুখস্থ করে ফেলবো। বাস। এনাফ হয়ে যাবে। আফআলু। আফআলু হচ্ছে কি অধিক, এই যে এটার আফআলু ওজনে আহসানু দিয়া বলা হচ্ছে যে অধিক সুন্দর একজন পুরুষ, ওয়াহিদ মুযাক্কার। যেমন ২ জন সুন্দর পুরুষ, হ্যাঁ? ২ জন সুন্দর পুরুষ। তো একজন থেকে একজন বেশি সুন্দর। এই যে কম্পেয়ার করে বেশি করে যদি বলতে চাই, যেমন ইংরেজিতে বলা হয় না? গুড, গুড, বেস্ট, বেটার, হ্যাঁ? এই যে এই জিনিসটাই হচ্ছে ইসমে তাবদীল, হ্যাঁ? মানে একটার সাথে একটা তুলনা করে কোনটা মানে বেশি প্রায়োরিটি পায় সেটাকে দেওয়াটাই হচ্ছে কি ইসমে তাবদীল। তো এখানে এখানে মাউজুন বিহি কি? মানে এটার ওজনে এটা। মানে এটাকে ফলো করে এটা হয়। যেমন আফআলু মানে কি? আহসানু। আচ্ছা, এটা বুঝার আগে আমরা মুখস্থ করে ফেলি। আফআলু, আফআলানে, আফাইলু, আফআলুনা। মানে এই জমাটা ২ রকমই হইতে পারে। কোন অসুবিধা নাই। তারপরে কি? ফুরলা। এই ৩ টা কি? মুযাক্কার। এখন মুয়ান্নাসেরটা কি? ফুরলা, ফুরলায়ানে, ফুআলুন, ফুরলায়াতুন। এখানেও জমা ২ ভাবে হইতে পারে। মুখস্থ করে ফেলেন। আফআলু, আফআলানে, আফাইলু, আফআলুনা, ফুরলা, ফুরলায়ানে, ফুআলুন, ফুরলায়াতুন, আফআলু, আফআলানে, আফাইলু, আফআলুনা, ফুরলা, ফুরলায়ানে, ফুআলুন, ফুরলায়াতুন, আফআলু, আফআলানে, আফাইলু, আফআলুনা, ফুরলা, ফুরলায়ানে, ফুআলুন, ফুরলায়াতুন। বাস। এখন আফআলু ওজনে কি? আহসানু। আহসানু মানে কি? অধিক সুন্দর একজন পুরুষ। আহসানানে মানে কি? আফআলানে মানে অধিক সুন্দর ২ জন পুরুষ। আহাসিনু মানে কি? আফাইলু একই ওজন। আহসানুনা মানে আফআলুনা একই ওজন।
অধিক সুন্দর অনেক পুরুষ। হুসনা মানে কি? ফরলা, ফরলা ওজনে হুসনা। হুসনা মানে অধিক সুন্দর একজন নারী। হোসনা অনেকের নাম আছে না? তার মানে কি? ওই এইটার অর্থ মানে কি? অনেক সুন্দর। হোসনা মানে অনেক সুন্দর। ফু'লায়ানে অনেক সুন্দর কয়জন? একজন। এখন যদি ২ জনরে বলি তাহলে ফু'লায়ানে মানে কি? হুসনায়ানে মানে হচ্ছে অধিক সুন্দর ২ জন নারী। মানে কি? তাসনিয়া মুয়ান্নাস। অর্থ আর এই সিগার সাথে প্রায় একই জিনিস। তাসনিয়া মানে ২ জন, মুয়ান্নাস মানে নারী। ২ জন নারী। আর হুসন মানে কি? সুন্দর। তাহলে ২ জন নারী সুন্দর। ফুআলুন ফুলায়াতুন মানে কি? হুসানুন হুসনায়াতুন এই ওজনে আসছে। অধিক সুন্দর সকল নারী। তো এটা এই সিগাগুলো ভালো করে আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। এই ওজনে যদি আসে তাহলে আপনারা ধরে নিবেন এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইসমে তাবদীল। ইসমুত তাবদীল ওকে। আত-তাদরিবাত এবার আমরা দেখব যে ইসমে মুশতাক কত প্রকার ও কি, কি? উদাহরণ সহ লেখো। কয় প্রকার এখানে? ৫ প্রকার। কি, কি? ফাইল, মাফউল, জরফ উপরে যে ৫ প্রকার আছে সবগুলো আপনি লিখে উদাহরণ সহ লিখে ফেলবেন। যে ফাইলুন, মাফউলুন এভাবে করে, হ্যাঁ? সময় কম দেখে আমি এগুলো বিস্তারিত আজকে বলব না। ইসমুল ফাইল কাকে বলে? ফাইল বলা হয় কি? ওই যে গঠন প্রণালী উদাহরণ সহ লেখো। ফাইল এই ফাইল শব্দটা মনে রাখলে এটা যেরকম এটা সিগাও এরকম। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা। আচ্ছা তারপরে মাফউল। মাফউলও ঠিক একই সিস্টেমে, জরফও একই সিস্টেমে, ইসমু আলা এগুলো সবগুলাই উপরে আলোচনা করছি। এগুলো সবগুলো আপনি উত্তর দিতে হলে আপনাকে আবার সেটা পড়তে হবে বা আমি যেভাবে বলছি সেভাবে আপনি সংক্ষিপ্তভাবে নোট করে নিবেন। ওইভাবে এগুলার উত্তর দিয়ে দিবেন উদাহরণ সহ। হ্যাঁ? এই ছিল আজকে। আজকে আমরা এখানে শেষ করি। অনেক বড় হইছে তো। আর এগুলো অত গুরুত্বপূর্ণ না। মানে গুরুত্বপূর্ণ বাট এখন সময় নাই। আজকে অনেক বেশি হয়ে গেছে প্রায় ১ ঘন্টার সময়। তো আচ্ছা শেষ করি। ক্রিয়া সম্পাদনকারীর গুণ বিদ্যমান এসএম এর নাম ইসমুল ফাইল। ক্রিয়া সম্পাদনকারীর গুণ বিদ্যমান। তার নাম কি? ইসমুল ফাইল। এটা কি সঠিক না ভুল? তাহলে এটা সঠিক। ওটা কি? শুদ্ধ মানে কি? তারপরে আস-সাওবুল মাসবুগ এর অর্থ হলো রঙিন কাপড়। সাওব মানে কাপড়, মাসবুগ মানে কি? রঙিন কাপড়। তাহলে এটা কি? শুদ্ধ। এটা শুদ্ধ। মাকতুব শব্দটি ইসমে জরফের সিগা না। এটা হলো মাফউলের সিগা। এটা ভুল। তারপরে ইসমুল আলা এর সিগা ৯ টি। এটা কি সঠিক কথা? না, সঠিক কথা না। ভুল। ইসমে তাবদীলের জমা মুয়ান্নাসের সিগা হলো কি? এই ফাইলুন না। সেটা কি? এই এটা না। এটা ভুল। ঠিক আছে? আচ্ছা তারপরে এই শূন্যস্থান পূরণ করো। যে শূন্যস্থান ওই এসএম যাকে যার মধ্যে ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বা কালের অর্থ বিদ্যমান সেটা কি? জরফ। সেটা কি? জরফ। আচ্ছা তারপরে ক্রিয়া সম্পাদন যন্ত্র বা উপকরণ বোঝায় এমন এসএম এর নাম কি? আলা। এমন এসএম এর নাম কি? আলা। মনে আছে? আশা করি মনে আছে। আর মাসকানুন এটা কিসের উদাহরণ? এটা হলো জরফুল মাকানের উদাহরণ। জরফুল মাকান। কর্তন করার একটি যন্ত্র। এর আরবি কি? মিকরাদুন। মিকরাদুন মনে আছে? আপনারা পড়ছেন যে উপরে? তারপরে জাবির আজমাল এর এর বাংলা কি? যে জুবায়ের অধিক সুন্দর। জুবায়ের অধিক সুন্দর মানে জুবায়ের সবচেয়ে সুন্দর। এই ছিল আজকে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।